সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অর্থনীতিবিদ মামুন রশিদ আমাদের আজকের অতিথি। স্বাগত জানাচ্ছি মামুন ভাই আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। শিরোনাম দেখে নিচ্ছি। দৈনিক সমকালের শিরোনাম যে সংকট কাটানোর নির্দেশনা নেই, চাপে পড়তে পারে রপ্তানি খাত। মানবজমিন ম্যাজিক নিয়েই আরও চাপে মানিব্যাগ, ব্যাংকে রাখা টাকার আবগারি শুল্ক বাড়ছে। আমাদের সময় কঠিন সময়, চাপের বাজেট অনেকটাই বাস্তবায়নমূলক, তবে ন্যায়ানুগ করা যেত। কালবেলা ভয় তাড়াতে ব্যয় লাগাম, অর্থ পাচার রোধে নেই দিক নির্দেশনা। আজকের পত্রিকা করের জাল বিছানো বাজেট, সৎ করদাতার বেশি কর, অসৎ করদাতার কম। দেশ রূপান্তর বোঝা বয়ে চলা। সময় হল স্মার্ট অভিযাত্রায় চাপের বাজেট, মূল্যস্ফীতি বাড়াবে ব্যাংক ঋণ। মানব কণ্ঠ, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। যোগ দিতে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শপথ। মোদির শপথ অনুষ্ঠানে। প্রতিদিনের বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলার বাজেট ও চ্যালেঞ্জ, কার কাছে কেমন হলো। দৈনিক করতোয়া, সংকট উত্তরণে চ্যালেঞ্জিং বাজেট, বিনা প্রশ্নে কালো টাকা হবে সাদা। আলোকিত বাংলাদেশ, 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা। বাজেট অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি। টিবিএস, হোয়াট গোজ আপ, হোয়াট গোজ ডাউন। কি বাড়লো আর কি কমলো, কি দেখছেন বাজেটের? বাজেটের তো ধন্যবাদ আপনাকে। শিরোনাম দেখে বোঝা যাচ্ছে আমার একটু খুবই পছন্দ, চ্যালেঞ্জ মোকাবেলায় চ্যালেঞ্জিং বাজেট। তো স্বাভাবিকভাবে আপনারা জানেন, আমরাও জানি, পত্রপত্রিকা এসছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে আলোচনা করেছেন। প্রাক বাজেট আলোচনায় মাননীয় অর্থমন্ত্রী এবং তার যারা সাংসদ রয়েছেন তাদেরকে নিয়ে আমাদের সাথে আলোচনা করেছিলেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা, প্রবাসী আয় কীভাবে অফিসিয়াল চ্যানেলে আনা যায়, সামগ্রিকভাবে কীভাবে বৈদেশিক মুদ্রার বিশেষভাবে তারল্য বাড়ানো যায়, যাতে করে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার থেকে আমাদেরকে পিছু উঠতে না হয়। আর এখানে তো সবশেষে হচ্ছে যে কিভাবে মূল্যস্ফীতি কিংবা যেভাবে লাগামহীনভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেই ক্ষেত্রে তার করাল গ্রাস থেকে কিভাবে সাধারণ মানুষকে রক্ষা করা যায়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন যে টিসিবিকে শক্তিশালী করা, টিসিবির জন্য অ্যালোকেশন দেওয়া, ওপেন মার্কেট সার্ভিসকে বাড়ানো, তার ব্যাপ্তি বাড়ানো, এমনকি সামাজিক সুরক্ষা খাতের ব্যাপ্তি বাড়ানো। তারপরেও আমাদের কাছে মনে হয়েছে যে যেই ধরনের অভিনবত্ব থাকা উচিত ছিল, যেই ধরনের সাহসিকতা থাকার উচিত ছিল সংস্কার কিংবা পরিবর্তন সাধনে কিংবা নতুনত্ব থাকার প্রয়োজন ছিল, সেইটা বোধহয় আলোচনায় ছিল, কিন্তু যখন প্রাথমিক ফল বেরোলো, যদিও মহান সংসদ এটি আলোচিত হবে, অনেক যোজন হবে, বিয়োজন হবে, আমরা আশা করছি বাজেট নিয়ে প্রচুর আলোচনাও করবেন হয়তো মাননীয় সংসদ সদস্যরা, এটাই হওয়া উচিত। তারপরও মনে হয়েছে যে একটা চ্যালেঞ্জিং সময়ে যেই ধরনের বাজেট থাকা উচিত ছিল, বাজেট দেওয়া উচিত ছিল, এটা মনে হয়েছে সংখ্যাতত্ত্বের মধ্যে বাজেটটি কিছুটা হলে হারিয়ে গেছে। আর কিছুটা যেই ধরনের স্পিরিট নিয়ে শুরু করবেন বলেছিলেন, যে কোনো কারণে হোক সেই স্পিরিটটি সমান্তরালভাবে চালাতে পারেননি। এটা অর্থ মন্ত্রণালয় হোক, জাতীয় রাজস্ব বোর্ড হোক, কিংবা আর্থিক খাতে, আর্থিক খাতটি বিরাট খাত, সেই খাতের থেকে টাকা কিভাবে যোগান দেওয়া যাবে, কিংবা বিদেশ থেকে টাকা কোত্থেকে আসবে, বাজেটের সামগ্রিক অর্থায়নটি কিভাবে হবে। এই কারণে আপনি দেখেছেন সংকোচনমূলক মুদ্রানীতির মতো সংকোচনমূলক বাজেটই। এবং আপনি যদি মূল্যস্ফীতিকে বিবেচনায় নেন, তাহলে কিন্তু বাজেট মোটেই বাড়েনি। ডলার টার্মে চিন্তা করলে বাজেট কিন্তু আসলে কমেছে, 4.7% মতো বাজেট বেড়েছে সংশোধিত বাজেট থেকে গেল বছর, বিদায় বছরের। সেটা তো আবার যদি মূল্যস্ফীতি যদি 10% ধরি, সেই ক্ষেত্রে তো আসলে বাজেট
ডলার টার্মসে খুব একটা বাড়েনি। তেমনটি আমাদের জিডিপিও কিছু জিডিপির যে সাইজ সেটাও কিন্তু কমেছে, যেহেতু 110 টাকা 8 মে ডলার এখন 6 জুনে এসে হয়েছে 118 টাকা, প্রায় 117 টাকা 90 পয়সা বাংলাদেশ ব্যাংকের রেটে। তো সামগ্রিকভাবে মনে হয়েছে যে মূল্যস্ফীতিকে প্রতিরোধ করা, মূল্যস্ফীতির করাল গ্রাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করা, আবার অন্যদিকে যেমন বাজেটের অর্থায়ন, সামগ্রিক জন অর্থায়ন, পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, সেখানে জুন মাসেই কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বাজার থেকে প্রায় 62,000 কোটি টাকা নেওয়া হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নামে বিভিন্ন জায়গায় অভিযোগ এসছে যে তারা প্রচুর টাকা ছাপাচ্ছে। এগুলো সব কিছুই কিন্তু মূল্যস্ফীতিকে স্বাভাবিক গতিতে বাড়ানোর কথা। ওয়েল, যেটা আমি হেডিংটা দেখছিলাম যে সৎ করদাতার বেশি কর, অসৎ করদাতার কম, এটাকে একটু এটা হচ্ছে আপনি জানেন যে এবার অনেক পরামর্শক্রমে করের যে হায়েস্ট স্ল্যাবটা সেটাকে 30% করা হয়েছে। 37,50,000 টাকার বেশি যাদের আয় থাকবে তাদের কর দিতে হবে তার উপরের টাকার অঙ্কের জন্য 30%। সেই ক্ষেত্রে সর্বোচ্চ কর সৎ করদাতার জন্য কিংবা যারা কর দিতে বাধ্য হচ্ছেন, পেশাজীবী, চাকুরিজীবী, তাদের জন্য 30%। কিন্তু কালো টাকা যদি সাদা করা যায় ফ্ল্যাট 15% হারে কর দিতে হবে। তো এইটা আমি ব্যক্তিগতভাবে, যদিও অনেকে বলছেন এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়, কিন্তু আরেকটি জিনিস আছে পাবলিক ফাইন্যান্সে কিংবা ইকোনমিক্সে, যে মেইন স্ট্রিমিং দ্য শ্যাডো ইকোনমি, কালো অর্থনীতিকে আস্তে আস্তে কমিয়ে সংকুচিত করে মূল ধারার অর্থনীতির সাথে সম্পৃক্ত করা। কিন্তু বাংলাদেশের অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যে এর মাধ্যমে কোনো টাকা আদায় হয় না, বরং যেহেতু কর প্রশাসনের কিছুটা দুর্বলতা রয়েছে কিংবা সরকারের সর্বশেষ ইচ্ছা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে, কিংবা সম্ভাব্য বিরাট করদাতাদের মনে প্রশ্ন রয়েছে, তারা প্রায় মনে করে এবার দিব না, পরের বার দিব, সরকার চাপাচাপি করলে দিব, নাহলে দিব না। সুতরাং 15%-এর ক্ষেত্রেও কিন্তু কালো টাকা সাদা করে কর আদায় করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা হয় বন্ধ করা উচিত, কিংবা নিদেন পক্ষে একটা টার্গেট ডেট দেওয়া উচিত, এরপরে আর কখনোই কালো টাকা সাদা করা যাবে না। তা না হলে এটা থেকে কোনো লাভ হবে না, বরং আমরা একটা নৈতিক গ্লানিকে কন্টিনিউ করে যাব। আচ্ছা, যে বাজেটে 32% আসবে ঋণ করে, সেখানে আপনি কি করে এটা মানে কোনো সাহসী পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না? না, কারণ এছাড়াও যে বেগার্স ক্যানট বি চুজার্স, আমাদের যেহেতু রাজস্ব আদায় খুব কম, এত কিছুর পরেও আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা প্রায় 4 বছর আগে শেষ হয়েছে, তাতে আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল রাজস্ব জিডিপি রেশিও হচ্ছে 14.5% জিডিপি। কিন্তু আমরা যখন নাকি আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হয়ে যাচ্ছে, এই বছরের সাথে সাথে আসছে অর্থ বছরের সাথে সাথে, সেখানে আমাদের রাজস্ব জিডিপি রেশিও হচ্ছে 7.8%, স্বাভাবিকভাবে প্রায় অর্ধেক। সেক্ষেত্রে আমরা যদি রাজস্ব আদায় না করতে পারি, তা আমরা বাজেটকে অর্থায়ন কিভাবে করব? সেক্ষেত্রে গতানুগতিক ধারায় বইয়ের ভাষায় বলতে হয় ব্যাংকিং খাত থেকে ঋণ নিতে হবে, নাহলে বৈদেশিক সূত্র থেকে ঋণ নিতে হবে। ব্যাংকিং খাত থেকে ঋণ নিলে যেটা করতে হয় সেটা হচ্ছে ক্রাউডিং আউট ইফেক্ট বলা হয়। তাহলে ব্যক্তি খাত কিংবা অন্যান্য যারা ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে শিল্প, কলকারখানা, ব্যবসা চালিয়ে থাকেন, তারা কিছুটা হলেও বঞ্চিত হবেন ব্যাংকিং খাত থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে। এমনকি যেটা বিদেশি সূত্র থেকে টাকাটি আনা হবে, সেটাও কিন্তু বেশ চ্যালেঞ্জিং, কারণ তারা কত টাকা দিবে? আমরা যদি জোরের সাথে সংস্কার না করি, আমরা যদি ঠিক আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ যদি আরো কমে যায়, আমাদের রপ্তানি যদি আপনি দেখেছেন মে মাসের তুলনায় 16% রপ্তানি কমেছে। আমাদের প্রবাসী আয় এর মধ্যে চলছে, একবার বাড়ে, একবার কমে, একবার বেশ কমে যায়। এবং আমরা যতটুকু, মাননীয় সাবেক অর্থমন্ত্রী নিজে বলেছিলেন, মানে প্রাপ্তব্য প্রবাসী আয়ের মাত্র 51% মানে আমাদের অফিসিয়াল চ্যানেলে আসে। সেই ক্ষেত্রে এই হুন্ডি, আন্ডার ইনভয়েসিং,
তারপরে অর্থ পাচার, এগুলো যদি অব্যাহত থাকে, বাজেটের অর্থায়ন ক্রমাগতভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে। সেই ক্ষেত্রে বিদেশি সূত্র থেকে যদি টাকা না পাই, অবিরত হয় টাকা ছাপাতে হবে, তা না হলে ব্যাংকিং খাত থেকে টাকা ঋণ নিতে হবে সরকারের জন অর্থায়নের জন্য। রপ্তানি খাতের জন্য কি কোনো মানে সুখবর আছে? রপ্তানি খাতের সুখবর তো হচ্ছে, সবচেয়ে বড় রপ্তানি খাত নিজে যেটা চায়, তারা বলেছে বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করে, বর্তমান বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে দেখা করে, যে আমরা বর্ধিত দামে হলো আমরা জ্বালানি সহায়তা চাই, ক্রমাগত জ্বালানি সহায়তা চাই। সেই ক্ষেত্রে আমাদের যদিও 26,000 প্রায় মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জিত হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ইদানিংকালে আপনি পত্রিকায় মাঝে মাঝে দেখবেন এখানে সেখানে লোডশেডিং হচ্ছে। বিশেষভাবে গ্যাসের চাপ কিন্তু একদম পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে সামগ্রিক জ্বালানি স্ট্র্যাটেজি কিংবা কৌশল কিংবা রূপকল্প আমরা কিভাবে বাস্তবায়ন করব, সক্ষমতার সাথে কিভাবে আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখবো, বিশেষ করে শিল্প কলকারখানায় জ্বালানি সরবরাহের ক্ষেত্রে মানে অবিরত জ্বালানি সরবরাহ করতে পারবো, সেই ব্যাপারে মানে কৌশলপত্রটুকু আমরা এখনো দেখতে পাইনি। কিন্তু বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় তো একটা সাহসী বাজেট দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো সাহসী হয়নি। এটা অনেকেরই প্রশ্ন। আপনি পত্রিকার হেডলাইন দেখেছেন, এবং এই পত্রিকাগুলো যে শুধু একাকী শুধু নিন্দুকের ভূমিকা পালন করে তা নয়, বেশ কিছু অ্যাকসেপ্টেবল পত্রিকা এখানে রয়েছে, সরকারেরও প্রিয় পত্রিকা রয়েছে। সেই ক্ষেত্রে আসলেই কোনো সংস্কার, শুধু ধরেন আপনি আমি কর আদায়, রাজস্ব আদায় 10% বাড়াতে হবে, হাউ সাইডটা কিন্তু নাই, কিংবা বিশ্বাসযোগ্য সাইডটা নাই। আপনি দেখেছেন যে 4 বার বছরে জ্বালানি তেলের দাম মানে অ্যাডজাস্ট করা হবে। তাহলে এই যে অ্যাডজাস্ট করা হবে, এটা কিন্তু একটা ইনফ্লেশন মানে আশঙ্কাকে প্রণোদিত করছে। আমরা কিন্তু ধরেই নিয়েছি জ্বালানির দাম বাড়লে কি হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, পরিবহন খরচ বাড়ে, বিদ্যুতের খরচ বাড়ে, গ্যাসের বিল বাড়ে, এবং অপরাপর এই নির্ভর অর্থনীতি তো অলমোস্ট সবকিছু জ্বালানি নির্ভর। ডলারের দাম বাড়লে জ্বালানি আমদানিতে সংকট হতে পারে। আবার অনেক সময় আমরা দেখেছি সৌদি আরামকো, কুয়েত পেট্রোলিয়াম, আবুধাবি ন্যাশনাল অয়েল কর্পোরেশন, মাইডোর ইজিপ্ট, ন্যাশনাল অয়েল কর্পোরেশন ফিলিপাইন, কিংবা পেট্রোনাস, তারা তাদের জ্বালানি ভর্তি জাহাজ দামের কারণে এলসি ঠিক সময় যায় নাই, বৈদেশিক মুদ্রা আগের বৈদেশিক মুদ্রা দায় পরিশোধ করা হয় না, এই জন্য অন্য জায়গায় জাহাজ পাঠিয়ে দিয়েছে। এই ধরনের যদি সাপ্লাই চেইন ডিসরাপশন হয়, আমাদের কিন্তু শিল্প খাত, শিল্প কলকারখানার উৎপাদন আরো ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সাহসী শুধু পরিকল্পনা না, সাহসীভাবে মানে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাজেট বাস্তবায়নও ব্যুৎপত্তি দেখাতে হবে আমাদেরকে। এই মুহূর্তে বোধহয় বাংলাদেশিদের সবার ঘরে ঘরে একটা করে মোবাইল ফোন আছে। জি, এটা মানে কি নেই, এটা কোনো বিলাসিতা না, মানুষের এখন প্রয়োজন। সেটা তো দাম বাড়বে, ব্যয় বাড়বে, ইন্টারনেটও ব্যয় বাড়বে। তো এখানে তো কোনো সুবিধা পেল না এখানে সাধারণ মানুষ। আমার অন্যদের সাথে কিছুটা বৈপরীত্য ভাব রয়েছে। আমরা পাবলিক ফিনান্স কিংবা বাজেট করতে গিয়ে বাজেটের স্ট্রাকচারিংয়ের সময় বেসিক যে ফিলোসফিটা ফলো করা হয়, কিংবা হয়তো আপনি আমি থাকলে আমরাও করতাম, সেটা হচ্ছে এবিলিটি টু পে অ্যাপ্রোচ। যে মানুষ মোবাইল কিনতে পারছে, মানুষ ইন্টারনেটের বিল দিতে পারছে, বর্ধিত হারে ইন্টারনেট দিতে পারছে, নিতে পারছে। এই কারণে কিছুটা যদি ওইটার উপরে ধার্য করা হয় কর কিংবা চাপ, সেটা খুব একটা মারাত্মক ক্ষতি হবে বলে আমরা মনে করি না। তেমনটি বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো অত্যাবশ্যকীয় পণ্য হয়তো নয়, কিছুটা হলো আমদানিকৃত পণ্য, সেই পণ্যগুলোর বাজার বিশ্লেষণে দেখা গিয়েছে তাদের ডিমান্ডটা অনেকটা ইনইলাস্টিক, যে দাম বাড়ালেও কিন্তু তার চাহিদা কমে না। সেই সমস্ত পণ্যের উপরে যদি কর বাড়ানো হয়, এবং অনেক দেশে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন, থাইল্যান্ডের
অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি এগুলার উপরে কর বাড়ালেও মানুষের কনজাম্পশন কমে না। বাট সর্বোপরি করের ক্ষেত্রে আপনি শুরুতে যেটা বলেছিলেন, যেটা ফিলোসফি ফলো করা উচিত, সেটা হচ্ছে মানুষের হাতে, গরিব মানুষের হাতে, বেশিরভাগ মানুষের হাতে আরো বেশি ব্যয়যোগ্য আয় বাড়ানো। তো সেইটা কিছুটা ট্যাক্সের স্ল্যাবগুলো পরিবর্তন করে চেষ্টা করা হয়েছে। সেই ক্ষেত্রে তারপরেও যদি বাজার ব্যবস্থাপনায় অভিনবত্ব আনা না যায়, বাজারের মধ্যে যদি একটি মানে প্রযুক্তির সহায়তায় বিভিন্নভাবে একটা জবাবদিহিতা না আনা যায়, সেই ক্ষেত্রে কিন্তু বাজার কিন্তু তার মতো করে মানে বিপরীতমুখী ব্যবহার করবে, তখন কিন্তু আবারও ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ। ব্যাংকে কিন্তু এটা অস্বস্তি বিরাজ করছে, ব্যাংকিং সেক্টরে বিশেষ করে শৃঙ্খলার মানে অভাব রয়েছে। তো এই ব্যাংকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোনো পদক্ষেপ তো লক্ষ্য করা গেল না। না, ব্যাংকিং খাতে প্রোডাক্ট নেই, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে। আপনি দেখেছেন বাজেট বক্তৃতায় আলোচিত হয়েছে 1,82,000 কোটি টাকা সেই খেলাপি ঋণ দাঁড়িয়েছে, এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে হিসাব রয়েছে, যে চাপের মুখে ঋণগুলো, যে ঋণগুলো ফেরত নাও আসতে পারে কিংবা আসলেও দেরি হতে পারে, সেই ঋণ কিন্তু প্রায় 3,77,000 কোটি টাকা। দ্যাট মিনস ব্যাংকিং খাতে খেলাপি ঋণ, ব্যাংকিং খাতে জবাবদিহিতার অভাব, ব্যাংকিং খাতে এমনকি রিস্কের বিপরীতে, ঝুঁকির বিপরীতে, যেটাকে আমরা বলি ক্যাপিটাল ব্যাকিং কিংবা মূলধনের মানে ঘাটতি না থাকা, মূলধনের পর্যাপ্ততা, সেগুলা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়াও ব্যাংকিং খাতে মানে জবাবদিহিতার অভাব রয়েছে, ব্যাংকিং খাতে ন্যূনতম প্রযুক্তির ব্যবহারের অভাব রয়েছে। সেই ক্ষেত্রে যে জোরের সাথে কেন্দ্রীয় ব্যাংক শুরু করতে চেয়েছিল, যে দুর্বল ব্যাংকের সাথে সবল ব্যাংকের মার্জার, এটা অনেকটাই পিছনের সিটে চলে গিয়েছে। এমনকি অনেকগুলো ব্যাংকে মূলধন স্বল্পতা রয়েছে, অনেকগুলো ব্যাংকে যা বলা হচ্ছে পত্রিকায় যা আসছে তার থেকে অনেক বেশি খেলাপি ঋণ, এবং সর্বোপরি ব্যাংক ঋণের যদি বিরাট একটি অংশ সরকার নিজের ঘাটতি মোকাবেলায় নিয়ে নেয়, তাহলে সাধারণভাবেই ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা ব্যাঘাত করবে। সুদ পরিশোধই যাবে 1,13,500 টাকা মতো, 500 কোটি টাকা। তাহলে মানে সুদেই যদি এত টাকা যায়, কারণ আমরা তো প্রচুর ঋণ নিচ্ছি। আমরা দেখেছেন, আমরা যেহেতু সংকোচনমূলক মুদ্রানীতি, আমাদের ট্রেজারি বন্ড, ট্রেজারি বিলের, সঞ্চয়পত্রের রেগুলার সুদের হার বেড়েছে। আন্তর্জাতিকভাবে আমরা যে প্রচুর বরোয়িং করছি বাণিজ্যিকভাবে, চীন থেকে, রাশিয়া থেকে, এগুলো যে দায় সৃষ্টি হচ্ছে বৈদেশিক মুদ্রায়, এবং ডলারের দাম বেড়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে আমাদের সুদ পরিশোধের ব্যাপক চাপ আসছে, এবং বর্ধিত আকারে আরও চাপ আসবে। এই জন্য বাজেটারি অ্যালোকেশনও সুদ পরিশোধের জন্য বর্ধিত হারে রাখা হয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে স্বস্তি অস্বস্তির বাজেট, তিনি এটাকে এক কথায় বলছেন। স্বস্তিটা কোথায় আর অস্বস্তি কই? আমি তো ওনার কথাটি শুনিনি, এবং উনি সাধারণত বাজেট বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে চমৎকার বাংলা শব্দ ব্যবহার পছন্দ করেন বলে আমি জেনে এসেছি। সো আমি স্বস্তি আমি স্বস্তি একটা সংকোচনমূলক বাজেট, একটু সাবধানী বাজেট। তো সেই সাবধানী বাজেটও খুব একটা স্বস্তি আনবে না যদি সেই বাজেটের মানে পুরো অঙ্কের 43% চলে যাচ্ছে সরকারের পরিচালনগত ব্যয়। সেই ক্ষেত্রে সরকার যদি সত্যিকার অর্থে কৃচ্ছ্রতা সাধনের পথ না বের করতে পারে, সরকারের আকার যদি বাড়তেই থাকে, সরকারের ব্যয় যদি বাড়তেই থাকে, শুধুমাত্র ওই করের হারের স্ল্যাব পরিবর্তন করে আর কিছু কিছু পণ্যের মানে কর হার কমিয়ে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। তারপরেও যে আমাদের ক্লাসে আমাদের অর্থনীতি শিক্ষকরা বলতেন যে যতদিন অর্থনীতি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, ততদিন বাজেটও একটি পরম্পরায় থাকতে থাকবে। সো সেই ক্ষেত্রে তো আমাদের আশায় বুক বাঁধা ছাড়া কোনো পথ নেই।
তারপরে আমাদের রপ্তানি বাড়াতে হবে, ডলারের আয় বাড়াতে হবে এবং সামগ্রিকভাবে বাজেট বাস্তবায়নে আরো বেশি উদ্ভাবনী শক্তি, সক্ষমতা এবং প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তা না হলে পরিকল্পনার, ওই যে ছোটবেলায় পড়েছিলাম, আমাদের এক শিক্ষক বলেছিলেন যে পরিকল্পনার পরেই উড়ে যাবে আর কল্পনা ধুলায় লুটোপুটি খাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।